আমার শ্বশুরমশাইয়ের চোখের সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। আমি আমার স্বামী আর ননদকে বেশ কয়েকবার বলেছি কোনো এক চোখের ডাক্তারকে দেখানোর জন্য, কিন্তু কি যেন এক অজানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। আমার শাশুড়িকে আমি কোনো দিন দেখিনি, কারণ আমার বিয়ের আগেই উনি গত হয়েছেন। এদিকে আমার স্বামী সুগত আর ননদ পলা দুজনেই চাকরি করে। সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফেরে। যতবারই ওদের বলেছি ততবারই প্রায় একই উত্তর পেয়েছি, হ্যাঁ ঠিক বলেছ, এবার একদিন ছুটি নিয়ে বাবাকে দেখিয়ে আনব। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক অদ্ভুত কারণে ওদের অফিস থেকে ছুটি নেওয়াও হয়নি, বাবার চোখ দেখানোও হয়নি। আমি নূপুর, আমার বিয়ে হয়েছে প্রায় 5 মাস হলো। আমিও আগে একটা চাকরি করতাম, তবে বিয়ের পর সেই চাকরি স্থগিত রাখতে হয়েছে, কারণ বিয়ের শর্তই সেটা ছিল। যেহেতু আমার শাশুড়ি নেই এবং স্বামী ও ননদ দুজনেই চাকরি করে, সুতরাং সংসার এবং বৃদ্ধ শ্বশুরকে সামলানোর জন্য আমাকে গৃহবধূ থাকতে হবে। অবশ্য সেটা মন্দ নয়, আমিও শ্বশুরবাড়ি গিয়ে সাজিয়ে গুছিয়ে সংসার করাটাই পছন্দ করতাম। আমি কোনোদিন টাকা রোজগারের আনন্দে ঘরে বাইরে ছোটাছুটি পছন্দ করতাম না। তাছাড়া আমার স্বামীর যা রোজগার তাতে আমাদের সংসার স্বচ্ছন্দে চলে। সঙ্গে ননদ চাকরি করে বলে অর্থকরী দিকটা কখনোই সমস্যা হয়নি। তবে এখন যেটা হলো সেটা ওই শ্বশুরমশাইয়ের দৃষ্টির সমস্যা। অবশ্য আমার বিয়ের দিনই ব্যাপারটা আমার চোখে পড়েছিল। বিয়ের দিন আমার শ্বশুরমশাই একটা চেয়ারে বসেছিলেন, তবে যখনই উঠে এদিক ওদিক যেতে হয়েছে লক্ষ্য করেছিলাম উনি খুব ধীর গতিতে এবং সাবধানে হাঁটাচলা করছেন। এমনকি হলে ঢোকার দরজার কাছে যে 2-3 ধাপ সিঁড়ি ভাঙতে হয়, দেখেছিলাম কারো একজনের হাত ধরে সিঁড়িতে উঠছেন বা নামছেন। চেয়ারে বসার আগেও হাত দিয়ে চেয়ারের অবস্থান অনুভব করে নিয়েছিলেন। তাতেই বুঝেছিলাম ওনার দৃষ্টিশক্তি কিছুটা ক্ষীণ। ফুলশয্যার রাতেও সুগত একই কথা বলেছিল। ভেবেছিলাম এই বিয়ের কারণেই হয়তো ব্যস্ত ছিল, তাই দেখানো হয়নি। কিন্তু ধীরে ধীরে যেটা বুঝলাম সেটা আরও কিছু। তারপর থেকে যতবারই সুগত বা পলাকে বলেছি ওই একই বাণী শুনেছি, হ্যাঁ একদিন ছুটি নিয়ে বাবাকে দেখিয়ে আনব। কিন্তু দিন গেছে, মাস গেছে, সেই ছুটি নেওয়া আর ডাক্তার দেখানো হয়ে ওঠেনি। 3-4 মাসের মধ্যে অনুভব করলাম যে ওদের ওই কথাটুকুই সার, আসল কাজটা করার সময় বা আগ্রহ কোনোটাই নেই। আমি যেহেতু এই অঞ্চলে নতুন, কিছুই চিনি না, তাই আমার পক্ষেও সাহস করে কিছু করে ওঠা সম্ভব ছিল না। ইতিমধ্যে আমার শ্বশুরমশাইয়ের দৃষ্টিশক্তি আরও খারাপ হয়েছে। নিজের ঘরে একলা চুপচাপ বসে থাকেন, না তো বই পড়তে পারেন না টিভি দেখতে পারেন। একজন বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন নিশ্চুপ হয়ে বসে থাকাটা যে কতটা কষ্টকর সেটা বুঝতাম। তাই 5ম মাসেও যখন দেখলাম সুগত বা পলা কেউই এই ব্যাপারটায় বিশেষ গুরুত্ব দিচ্ছে না, তখন বুঝলাম ছুটি নেওয়া বা চোখ দেখানো এগুলো কথার কথা। বুঝলাম একে বলে পিতার প্রতি অবজ্ঞা বা অবহেলা। তাই একসময় ঠিক করলাম নিজেই এর ব্যবস্থা করব। পাড়ার ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানলাম আমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই দিশা নামের আই হসপিটাল আছে। রিক্সা করেই যাওয়া যায়। তখন দোকানদারের থেকে ফোন নাম্বার নিলাম, যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং এক মঙ্গলবার সুগত বা পলাকে কিছু না জানিয়েই ওরা অফিসে চলে যাবার পর বাবাকে নিয়ে গেলাম ওই আই হসপিটালে। আমি লেখাপড়া শিখেছি, চাকরি করেছি, সুতরাং এমন কিছু আনস্মার্ট নই। তাছাড়া ওই হসপিটালের সিস্টেম এত ভালো যে বিশেষ কিছু করতে হয় না। ওরাই বলে দেয় কোন রুমে যেতে হবে বা কি করতে হবে। জানা গেল
বাবা মানে শ্বশুরমশাইয়ের চোখে ভালো রকম ছানি পড়েছে, একটায় অনেকটা বেড়ে গেছে, তাই ওই চোখটা দৃষ্টিশক্তিহীন, আর অন্যটাতে ছানি পড়লেও অল্প দেখতে পান। ওনারা বললেন অপারেশন করিয়ে নিতে, অন্তত ডান চোখটাতে ইমিডিয়েটলি করাতে হবে, অন্যটায় 2-3 মাস পরে করালেও চলবে। কয়েকটা টেস্ট করাতে বললেন এবং 10 দিন পরে একটা ডেট দিলেন অপারেশনের জন্য। কয়েকদিন পরে সন্ধেবেলায় বাড়ি ফিরেই বাবাকে দেখে সুগত জিজ্ঞেস করলো, বাবার চোখে কি হয়েছে, কালো চশমা পরে কেন? বললাম, ওনার ডান চোখের ক্যাটারাক্ট আজকে অপারেশন করা হয়েছে, 7 দিন কালো চশমা পরে থাকতে হবে, স্নান বন্ধ, ঘন্টায় ঘন্টায় চোখে ড্রপ দিতে হবে। মানে কে করালো? আমি। তুমি? মানে তুমি একা? ইতিমধ্যে পলাও এই ঘরে এসে হাজির হয়েছে, সেও কম অবাক হয়নি। আমাকে বলল, বৌদি তুমি এসব করিয়েছো, আমাদের জানাওনি? জানিয়েছি, একবার নয় অনেকবার, তোমাদের দুজনকেই বারবার বলেছি বাবার চোখ দেখানোর কথা। হ্যাঁ বলেছ, কিন্তু আমাদের না জানিয়েই যে অপারেশন করিয়ে আনবে সেটা তো জানাওনি। সুগত বলল, আমাদের জানাতে কি হয়েছিল? তোমাদের জানালে তোমরা মৌখিক দায়িত্ব নিতে, যেমন নিচ্ছিলে গত 5 মাস ধরে, তাতে শুধু অকারণ সময় ব্যয় হতো, তাই আমি করিয়ে আনলাম। এটা কিন্তু ঠিক করনি, পলা বলল। সুগত যোগ করল, তুমি দেখছি নিজেকে খুব স্মার্ট ভাবতে শিখে গেছো। আমি স্মার্ট না আনস্মার্ট সেই তর্কে যাব না, তবে 5 মাস ধরে তোমাদের বলে যখন কাজ হয়নি, তাই তখন যেটা আমার ঠিক মনে হয়েছে সেটা করেছি। নূপুর, বেশি বাড়াবাড়ি করো না। সুগত প্রায় ধমকে উঠল। কোনো উত্তর না দিয়ে বললাম, তোমরা ঘরে যাও, চা জল খাবার পাঠাচ্ছি, বলেই বাবার চোখে ড্রপ দিতে ব্যস্ত হয়ে পড়লাম। থমথমে মুখে 2 ভাই বোন নিজেদের ঘরে চলে গেল। বুঝলাম ওদের ইগোতে লেগেছে। আমি ব্যাপারটা মন থেকে উড়িয়ে দিলাম। আমি জানি অকর্মণ্য ইগোর কোনো মূল্য নেই। রাতে সুগত আমায় জিজ্ঞেস করলো, কত টাকা খরচ হয়েছে বলো, আমি দিয়ে দেব। বললাম, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। হ্যাঁ জানি তো, তাছাড়া আমার বাবা এখনো একটি সরকারি অফিসে উচ্চ পদে কর্মরত। হ্যাঁ জানি, এসব বলছো কেন? বিয়ের আগে আমি 3 বছর চাকরি করেছি এবং তার থেকে 1 পয়সাও বাড়িতে দিতে হয়নি। আমি জানতে চাইছি বাবার অপারেশনের জন্য কত খরচ হলো, তুমি এসব উল্টোপাল্টা বলছো কেন? এই 3 বছরে আমি যা সঞ্চয় করেছি তার সামান্য অংশেই বাবার অপারেশন হয়ে গেছে। হ্যাঁ সেটা কত, সেটাই তো জানতে চাইছি। না সুগত, সেটা জানার দরকার নেই, এটুকু টাকা আমি দিতে পেরেছি। না, আমার বাবার জন্যে যা খরচ। সুগত, শুধু টাকা দিয়ে সন্তানের দায়িত্ব পূর্ণ হয় না। তুমি এই টাকা আমাকে দেবার চেষ্টা করো না। তোমাদের অবজ্ঞার অবহেলা এতটা প্রকট না হলে তুমি বা তোমরাই এটা করতে পারতে। এখন যেটা হলো সেটা আমার দায়িত্বে, তোমাদের সাহায্যের প্রয়োজন নেই। নূপুর, তুমি কিন্তু আমাদের অপমান করছো। দায়িত্ব পালনের ইচ্ছেটুকু থাকলে তোমাদের আত্মসম্মান বোধে আঘাত লাগতো না। তারপর থেকে কয়েকদিন বাড়িতে একটা থমথমে পরিবেশ বজায় রইল। আমি অবশ্য সেটা নিয়ে মাথা ঘামালাম না, নিজের সংসার আর শ্বশুরমশাইয়ের সেবায় মনোনিবেশ করলাম। 3 মাস পরে আমি আবার একই কাণ্ড করলাম। সুগত বা পলাকে না জানিয়েই বাবার বাঁ চোখের ক্যাটারাক্টটাও অপারেশন করিয়ে আনলাম। সন্ধেবেলা সুগত আর পলা
ফিরে এবারে রাগে ফেটে পড়ল। তুমি নিজেকে কি ভেবেছ নূপুর? চুপ করে রইলাম, জানতাম এটাই ঘটবে। তুমি তো আমাদের কন্টিনিউয়াসলি অপমান করে চলেছ। সুগত বলল, বাড়াবাড়ির একটা সীমা আছে, সেটা বোধহয় তুমি ভুলে গেছো। নিজেকে কি এই বাড়ির কর্ত্রী ভেবে নিয়েছ? সবই তোমার ইচ্ছে মতো চলবে? আমাদের মতামতের তুমি কোনো ধার ধারছ না বলে মনে হচ্ছে। পলা বলল, তুমি এই 8 মাস হলো এ বাড়িতে এসেছো, সব কিছু ডিসিশন নেবার দায়িত্ব আমরা তোমাকে দিইনি। বাবা শুধু বললেন, কিন্তু নূপুরের চেষ্টাতেই আমি ডান চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, বাঁ চোখটাও আশা করি ঠিক হয়ে যাবে। সুগত এবার চিৎকার করে উঠল, বাবা তুমিই তো ওকে মাথায় চড়িয়ে রেখেছ, ও তো আমাদের অস্তিত্বটাই অস্বীকার করছে। কি হলো নূপুর, তুমি কোনো কথা বলছো না কেন? বোবা কালা হয়ে গেলে নাকি? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, আমি এখন কোনো কথা বলছি না, কারণ আমি কথা বললেই সেটা কলহের রূপ নেবে। তোমাদের মাথা ঠান্ডা হোক, তখন কথা বলবো। তারপর 15 দিন কেটে গেছে। বাবা এখন 2 চোখেই ভালো দেখতে পাচ্ছেন। বাবার সঙ্গে কয়েকটা বিষয়ে আলোচনা করে নিলাম। আমার কিছু নিজস্ব কাজকর্ম ছিল, সেইগুলো সারলাম। বাবাও আমাকে জানিয়ে দিলেন, নিজের পুত্রকন্যার চেয়ে তিনি এখন আমার ওপরই বেশি ভরসা করেন, তাই আমি যা বলবো তাই মেনে নেবেন। তারপর এক শনিবার সন্ধ্যায় সুগত আর পলা দুজনকেই বাবার ঘরে আসতে বললাম। দুজনের দৃষ্টিতেই উদ্বেগ আর অনুসন্ধিৎসা। আমি শুরু করলাম, সুগত পলা দুজনকেই বলছি, আমি ঠিক করেছি আমি আবার চাকরি করব। মানে? আমি যেখানে চাকরি করতাম সেখানে কথা বলেছি, ওরা আমার তখনকার কাজকর্মে হ্যাপি ছিল। আমার মতো অ্যাকাউন্টস মেনটেনেন্স নাকি এখন হচ্ছে না, আমি গেলে ওরা আমাকে আনন্দেই গ্রহণ করবে। আর বাড়ি, তোমার সঙ্গে তো বিয়ের আগেই কথা ছিল তুমি চাকরি করবে না। হ্যাঁ, আমি তখন বুঝেছিলাম আমি এই বাড়ির বউ হিসেবে আসছি, বুঝিনি যে আমাকে কৃতদাসীর ভূমিকা পালন করতে হবে। তোমরা তোমাদের বাবার প্রতি যে দায়িত্ববোধকে অবহেলায় মুড়ে রেখেছিলে, যদি ভবিষ্যতে কোনো দিন আমার কোনো অসুখ বিপদ বা অসময় আসে, আমিও হয়তো এই অবহেলার পাত্রী হব। আমরা দুজনেই চাকরি করি, তুমিও অফিস গেলে সংসারকে সামলাবে, বাবার খেয়ালকে রাখবে। ঠিক বলেছ, বাবার খেয়াল রাখাটাও যদি আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে বলি, দায়িত্ব যখন আমি নিয়েছি আর তোমাদের যখন সেসবের সময় নেই, তখন বাবার খেয়াল আমিই রাখব। কিভাবে? সুগত, তুমি জানো আমার বাপের বাড়িতে 4টে রুম আছে, আর থাকার মাত্র 2 জন মানুষ, আমার বাবা আর আমার মা। তাই ঠিক করেছি আমি এই বাবাকেও ওই বাড়িতে নিয়ে যাব। সেখানে বাবা মা আর আমি সবাই মিলে এই বাবারও খেয়াল রাখতে পারবো। মানে আমার বাবা তোমার বাবার অবলম্বনে থাকবে? না, আমরা 4 জনে মিলেমিশে থাকব, কেউ কাউকে অবহেলা করব না। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য যে আর্থিক দায়িত্ব, সেটা আমি সামলাবো। বা সোজা কথায় বললে, আমার এ বাড়ির বাবা আমার নিজের বাবা মার বোঝা হবেন না, বরং আমার বাবা মাও দুজনে থাকেন, তাদের একজন সঙ্গী বাড়বে। কি বলছো? কেন? আর আমাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? বাহ, তোমাদের দায়িত্ব অন্যজনকে নিতে হবে, কিন্তু তোমরা কারুর দায়িত্ব নেবে না। বয়সের হিসেবে 2 জন সাবালক যদি নিজেদের সামলাতে না পারে, তাদের ভার নেবার জন্যে যদি অন্য কাউকে প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে সেই মানুষরা শুধু বয়সেই সাবালক হয়েছে, কিন্তু দায়িত্ব জ্ঞানে নাবালক থেকে গেছে। আর যারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারে না, তারা যে অন্য কারুর দায়িত্ব নেবে
সেটা ভাবা বাতুলতা। ভয় দেখাচ্ছ? একদম না। বাস্তব কথায় ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কাল রবিবার দুপুরে আমরা দুজন আমাদের বাড়ি যাচ্ছি। যদি পারো একটা ট্যাক্সি ডেকে দিও। সুগত পলা দুজনের মুখই হতবম্ব আর ফ্যাকাশে হয়ে গেল। পলা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তোমারও কি এই মত? বাবা বললেন, তোদের তুলনায় আমার অনেক বেশি ভরসা নূপুরের ওপর। পরদিন দুপুরে ট্যাক্সিতে যেতে যেতে আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, নূপুর ওরা কি করবে? বাবা একটা কথা বলি, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন থেকেই প্রতি রবিবার আমাকে আমার নিজের জামা কাপড় নিজে কাচতে হতো, ইস্ত্রি করতে হতো। কখনো কখনো আমার বাবাও তার 2-1টা জামা প্যান্ট আমাকে দিয়ে দিতেন কাচার জন্য, ইস্ত্রি করার জন্য। নিজের বই খাতা আমাকে নিজেকেই গুছিয়ে রাখতে হতো, নিজের ঘর নিজেকেই পরিষ্কার করে সাজিয়ে রাখতে হতো। প্রথম প্রথম খুব রাগ হতো, মনে হতো বাবা মা আমার উপর অত্যাচার করছে। কিন্তু একসময় বুঝলাম আমি আত্মনির্ভর হয়ে উঠেছি, নিজেকে নিজেই সামলাতে শিখে গেলাম। লেখাপড়া বা অঙ্ক কিছু আটকে গেলে বাবা বা মা কেউ উত্তর লিখে দিতেন না বা অঙ্ক করে দিতেন না, শুধু বিষয়টা ভালো করে বুঝিয়ে দিতেন, অঙ্কের হিন্ট দিয়ে দিতেন। বাকিটা আমাকেই করতে হতো। ফলে একসময় পড়াশোনার ব্যাপারে আমার কনফিডেন্স বেড়ে গেল। আর জানেন তো, নিজের প্রতি দায়িত্ববোধ বাড়লে আশেপাশের মানুষগুলোর ওপরে, নিজের পিতামাতার ওপরে দায়িত্ববোধ আপনিই বেড়ে যায়। কিছু মনে করবেন না, আপনাদের 2 সন্তানকে আপনারা বড় করেছেন, মানুষ করেছেন, কিন্তু হয়তো কিছু ফাঁক থেকে গিয়েছিল। তাই আপনাদের 2 সন্তান শুধু নিজেরটুকুই ভাবতে শিখেছিল আর পরনির্ভর হয়ে গিয়েছিল। ওরা ভেবে নিয়েছিল ওদের জন্যে সবাই সব কিছু করে দেবে, সেটা ওদের অধিকার। আর নিজের প্রতি দায়িত্ববোধ বাড়েনি বলেই বোধহয় অন্যের প্রতি, এমনকি নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ববোধও গড়ে ওঠেনি। হয়তো ঠিকই বলছো নূপুর, এটা এখন বুঝতে পারছি, কিন্তু এই তোমার বাপের বাড়িতে গিয়ে আমি থাকবো, এটা কি সঠিক সমাধান হলো? না, সেটাও না, এটা সঠিক সমাধান নয়। তবে একটা কথা বলি বাবা, কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন। হয়তো 1 মাস, 2 মাস, খুব বেশি হলে 3 মাস। দেখবেন তার মধ্যেই আপনার 2 সন্তানের বোধোদয় হবে, জীবনবোধ গড়ে উঠবে। দেখবেন তখন ওরা দুজনেই অনুতপ্ত হবে, ঠিক ভুল বুঝতে পারবে। আর তখন ওরা নিজেরাই আসবে আমাদের ফিরিয়ে নিয়ে যাবার জন্য। এটাই হবে, আমি নিশ্চিত। রচনা জয়দেব গুপ্ত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন, আমার ভিডিওটি দেখলেন। আর ধন্যবাদ কৃতজ্ঞতা রইল তাঁদের জন্য যারা পরে আমার গল্পটি শুনবেন, আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।